তোমরা আমাকে একটু কনফার্ম করো যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা, এবং এই যে যেটা স্ক্রিনটা শো করা হচ্ছে এই স্ক্রিনটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা, স্পষ্ট দেখতে জি পাচ্ছ? স্যার, ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে সরল রেখার এই অধ্যায়টাকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করে ফেলি সাধারণত আর কি। 3.1 থেকে 3.4, আর হচ্ছে 3.5, 3.6, 3.7, এই তিনটা অধ্যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখবা বোর্ড পরীক্ষায় খ নাম্বার এবং গ নাম্বারের জন্য প্রশ্ন থাকে 3.5 থেকে 3.7, এই তিনটা অধ্যায় থেকে। তার মানে এই তিনটা অধ্যায় বা এই দ্বিতীয় যে অংশটা, এই অংশটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর 3.1 থেকে 3.4 এই অংশ থেকে যে প্রশ্ন থাকে না তা না, বাট প্রশ্ন থাকার ফ্রিকোয়েন্সিটা অনেক কম। আর জ্ঞানমূলক প্রশ্ন দেখা যায় যে এই অংশ থেকে থাকার প্রবণতাটা বেশি দেখা যায়। এর কারণটা হচ্ছে এই অংশে যে ম্যাথ গুলো আছে, যে কনসেপ্ট গুলো আছে, এর একটা বড় অংশ তোমরা 9 টেনে পড়ে আসছো। যেমন ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা 9 টেনে ছিল, তারপরে স্থানাঙ্ক সম্পর্কে তোমাদের 9 টেনে ছিল। সঞ্চার পথ না থাকলেও সঞ্চার পথের কনসেপ্টটা বিন্দু সম্পর্কিত। বাট মেইন যে সরলরেখাটা, মানে সরলরেখা বলতে আমরা যেটা বুঝি, সেটা শুরুই হয়েছে 3.5 থেকে। 3.5-এর প্রথম যে কনসেপ্টটা সেটা হচ্ছে ঢাল। মানে আমরা বেসিক কিছু জিনিস জানতে হবে, জেনে তারপর আমরা সরাসরি অঙ্কে চলে যেতে পারবো। তাহলে প্রথম তোমাকে ঢাল সম্পর্কে একটু ধারণা নিতে হবে, যে ঢাল জিনিসটা কি। তো ঢাল সম্পর্কে আমরা ধারণা নিতে চাইলে আমাদের সহজ হয় হচ্ছে আমরা কোঅর্ডিনেট সিস্টেমে যাই, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো কোন একটা সরল রেখা, যে কোনো একটা সরল রেখা তুমি কনসিডার করো, ধরো এটা একটা সরল রেখা। এই সরল রেখাটা আমাদের এই যে যে তলটা, এই তুমি যেটা দেখতে পাচ্ছ এই পুরাটা, এটাকে একটা তল হিসেবে চিন্তা করো। তো এই তলটাকে সে দুটা ভাগে ভাগ করে দিচ্ছে। এটা হচ্ছে একটা ভাগ, এটা হচ্ছে একটা ভাগ। এই ভাগটা হচ্ছে, দেখো মানে ওই দিকে যেই দিকে সাধারণত ঋণাত্মক অ্যাক্সিসটা থাকে, মানে নেগেটিভ দিকে চলে গেছে। আর এই ভাগটা হচ্ছে যেদিকে পজিটিভ দিকে চলে গেছে। তাহলে এইটা হচ্ছে ধনাত্মক দিকের কোণ, আর এটা হচ্ছে ঋণাত্মক দিকের কোণ। ধনাত্মক দিকের কোণ, ঋণাত্মক দিকের কোণ, এটা দরকার আর কি আমাদের। তো একটা সরল রেখার ঢাল হচ্ছে আহ এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সাপোজ এটা হলো থিটা, তার ট্যানজেন্টের পরিমাণই হচ্ছে ঢাল। ঢালকে সাধারণত এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এম ইকুয়ালস টু হচ্ছে ট্যান থিটা। ধনাত্মক দিকের, ধনাত্মক দিক বলতে এই অংশটা তোমার কাছে মনে হতে পারে এটা তো পজিটিভ অংশে আছে। পজিটিভ অংশে থাকা এক জিনিস, পজিটিভ ডাইরেকশন আরেক জিনিস। পজিটিভ ডাইরেকশন বলতে আমরা এই যে এই দিকটা বুঝাবো, এই পাশে। আর নেগেটিভ ডাইরেকশন বলতে আমরা এই দিকটা বুঝাবো, বা এই পাশে। তাহলে আমাদের এই অংশটা ধনাত্মক অংশের মধ্যে থাকলেও এই কোণের ডাইরেকশনটা, কোনটা হচ্ছে ঋণাত্মক পাশটা যেই দিকে সেই দিকে। তাহলে এটা হচ্ছে ঋণাত্মক অংশের কোণ। আর তোমার ঢাল হচ্ছে ধনাত্মক অংশের সাথে যে কোণটা থাকবে সেই কোণের ট্যানজেন্টের পরিমাণ। তাহলে এখন সহজ কথা, যে এই সরল রেখাটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, থিটা ইকুয়ালস টু হলো 30 ডিগ্রি। তাহলে এই পাশে আমাদের যেহেতু টোটাল 180 ডিগ্রি, তাহলে এটুকু হবে 150 ডিগ্রি। আচ্ছা, লেখা একটু হয়ে যাচ্ছে, 150 ডিগ্রি। তাহলে এখন তোমার এই সরলরেখার ঢাল কি হবে? সিম্পলি তুমি যে ট্যান তার সাথে 30 ডিগ্রি দিয়ে দিবা, ট্যান 30 ডিগ্রি মান যেটা, সেটা হচ্ছে এই সরলরেখার ঢাল। এটা হচ্ছে ঢালের মূল কনসেপ্ট যেটা। আচ্ছা, এখন আমাদের এই ঢাল বের করার বেশ কিছু মেথড আছে যেগুলা 9-10 থেকে তুমি পরিচিত। যেমন এই সরলরেখা যদি দুইটা বিন্দু দিয়ে যায়, সাপোজ একটা বিন্দু হচ্ছে x1 y1, আর একটা বিন্দু হচ্ছে x2 y2। এই দুইটা বিন্দু আমি যদি হয় সরলরেখাটা, তাহলে তার ঢাল কিভাবে আমরা বের করি, যে কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। মানে এই যে y1 থেকে y2 বাদ দিব, ডিভাইডেড বাই x1 থেকে x2 বাদ দিব। এটা হচ্ছে ঢাল বের করার, বিন্দু দেওয়া থাকলে বা বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে ঢাল বের করার হয়। ঢাল আহ, আমরা বলতে পারবো y1 - y2, যদি y1 থেকে y2 বাদ দেই তাহলে x1 - x2। প্যাটার্নটা ঠিক রাখতে হবে, না হলে আবার চিহ্ন ভুল আসবে। তারপরে কি, একটা সরলরেখা যদি আমাদের থাকে, সেই সরলরেখাটা ধরো আমরা নির্দিষ্ট আকারে যদি নিতে পারি, যেমন y = mx + c, এটাকে ঢাল আকারে সমীকরণ বলা হয়। তখন এক্স এর সাথে যেটা থাকে এটা হচ্ছে আমাদের ঢাল। তাহলে এই আকারে কনভার্ট করেও আমরা ঢাল বের করতে পারি। ঢাল বের করাটা আমাদের প্রয়োজন হবে এই অধ্যায়ের বিভিন্ন সময় বিভিন্ন অঙ্ক করতে গিয়ে। তারপর একটা সরল রেখা থেকে সরাসরি আমরা যদি ঢাল বলতে চাই বা ঢাল বের করতে চাই, সেটাও সম্ভব। যেমন ধরো ax + by + c = 0, এটা যদি একটা সরলরেখা হয়, তাহলে এটার ঢাল ইকুয়ালস টু মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, ইকুয়ালস টু মাইনাস, এখানে আমরা বলতে পারি তাহলে a/b। তাহলে এই তিনটা বা চারটা কথা ঢালের ব্যাপারে তোমাকে মনে রাখতে হবে। এক নম্বর কথা হচ্ছে ঢাল কি? ঢাল হচ্ছে
একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টের পরিমাণ, এটাই হচ্ছে ঢাল। আমরা ঢাল ইকুয়ালস টু এম ইকুয়ালস টু ট্যান থিটা। এখন এই ঢালটা বের করবো কিভাবে? আমাদের যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যের উপর নির্ভর করবে আসলে আমাকে কোন মেথড বা কোন প্রসেসে যাইতে হবে। এক নম্বর প্রসেস কি? এক নম্বর প্রসেস হচ্ছে যে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, দুইটা বিন্দুগামী সরলরেখা হয়, তাহলে কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, এটার মাধ্যমে আমরা ঢাল পেয়ে যাব। দুই নাম্বার, যদি সরল রেখা থেকে সরাসরি আমাদের সরল রেখা দেওয়া থাকে, সরাসরি ঢাল বের করতে চাই, তাহলে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এই ফর্মুলা দিয়ে আমরা এটা দেখেই বলে দিতে পারবো। যেমন সরল রেখা যদি হয় 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়ালস টু 0, বলো এটা ঢাল কত? দুই বলো বলো, ঝটপট বলবা। দুই মাইনাস 2/3। -2/3। মাইনাস 2/3, হ্যাঁ -2/3, খুব সিম্পল, -2/3। আচ্ছা, আহ খুব সহজ একটা জিনিস। তারপর আমাদের এই সরলরেখাটা, এই ধরনের সরলরেখাকেই যদি আমরা এই নির্দিষ্ট আকারে কনভার্ট করি, তাহলে এক্স এর সহগ যেটা থাকবে সেটাকে আমরা বলবো ঢাল। আচ্ছা, এরপর এটা এটা গেল তাহলে আমাদের ঢালের কনসেপ্টটা। প্রশ্নে এমসিকিউ এর ক্ষেত্রে যেটা হয় একটু বলে নেই এখানে। এমসিকিউ এর ক্ষেত্রে তোমাকে অনেক সময় এই ঋণাত্মক দিকের কোণ দেওয়া থাকবে, তোমাকে বলবে একটা সরলরেখা তার ঋণাত্মক দিকের সাথে 150 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার ঢাল কত? তাহলে এই ক্ষেত্রে তোমার কিন্তু ডেফিনিশন চেঞ্জ হবে না। এই 150 ডিগ্রির সাথে ঢালের সম্পর্ক নাই, ঢালের সম্পর্ক হচ্ছে এই অংশটার সাথে। তাহলে তখন তোমাকে কি করতে হবে? তোমাকে লিখতে হবে যে ট্যান 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, মানে এইটাই নিতে হবে, এই অংশটাই। এই অংশটা তো জানা নাই আমাদের, বাট আমরা জানি যে টোটাল বা পুরাটা হবে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে ঋণাত্মক দিকের কোণটা বাদ দিলেই আমাদের ধনাত্মক দিকেরটা পাওয়া যাবে। এখান থেকে তুমি বিয়োগ করে মান পেয়ে যাবা tan 30 ডিগ্রি, অথবা ডিরেক্ট ফর্মুলা যদি ব্যবহার করতে চাও তাহলে tan 180 ডিগ্রি মাইনাস থিটা, আমরা জানি মাইনাস tan থিটা, তাহলে tan 150 ডিগ্রি। তাহলে ঋণাত্মক দিকের কোণ যদি দেওয়া থাকে তখন সেই কোণ দিয়েও আমরা ঢাল বের করতে পারবো, সামনে আমাদের মাইনাস দিয়ে দিতে হবে, মাইনাস tan 150 ডিগ্রি। তো এমসিকিউর ক্ষেত্রে এই কাজটা করে, তোমাকে ঋণাত্মক দিকের কোণ দেওয়া থাকবে, অথবা এখানে আর একটু অ্যাডভান্স করতে পারে, এটা দিল এরকম, দিয়ে বললো যে এই সরল রেখাটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা ঢাল কত? তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে যে কোণটা উৎপন্ন করছে এই কোণের সাথে তো ঢালের কোনো সম্পর্ক নাই, ঢালের সম্পর্ক কার সাথে? এই কোণের সাথে। তাহলে বলো তো এটা ঢাল কত হবে? একটু গবেষণা করে বলো। এটা ঢাল কত হবে বলতে পারবা? 180 মাইনাস 120। 180 মাইনাস 120 না, তোমার, ও আচ্ছা হ্যাঁ সেটা করলেও হবে। 60 স্যার। 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি, হ্যাঁ tan 60 ডিগ্রি, এটা এত সময় লাগলে হবে? তোমার এটা তো ত্রিভুজ, এটা তো 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ। হুম, তাহলে এই কোণ আর এই কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় এটা 60 ডিগ্রি। আমার ঢাল হচ্ছে ট্যান, এই যে এই কোণটা, তাহলে tan 60 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে জি স্যার। ঢাল, জি ঢাল, স্যার। হ্যাঁ ঢাল নিয়ে আর কারো কোনো কথা আছে কিনা? না স্যার। ঢাল নিয়ে কোনো কথা নাই, ওকে। স্যার আচ্ছা, আমি একটু 5 মিনিট পরে আসছিলাম, তো স্যার একটু যদি আবার বুঝাই দিতেন। উম, আচ্ছা আবার বলতেছি, লেট করছো কেন? স্যার ওই আমার একটু নামাজ পড়তে গেছিলাম, তো আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরে কে কে আসছো? নুসরাত আসছো, আচ্ছা, আলামিন আসছো, ওকে। তাহলে এখন আমি শুধু ঢালের কনসেপ্টটা বলছি, আমরা 3.5 থেকে শুরু করছি আজকে, যে পর্যন্ত আমরা যেতে পারি। 3.5-এর বেসিক যে বিষয়গুলো আমাদের না জানলেই নয়, বা যেগুলো আমাদের জানতে হবে মাস্ট অঙ্ক করার ক্ষেত্রে, তার মধ্যে এক নম্বর হচ্ছে ঢাল। ঢাল নিয়ে অনেক কাজ এখানে আমাদের আছে। তারপর আমরা কিছু ফর্মুলা জানবো, এরপর সরাসরি অঙ্কে চলে যাবো, টাইপ ভিত্তিক। তো আমাদের ঢালের কথাটা হচ্ছে, প্রথমত ঢাল কি? ঢাল হচ্ছে একটা সরল রেখা, মানে আমরা ফিজিক্সের ব্যাখ্যায় না গিয়ে যদি শুধুমাত্র ম্যাথমেটিক্যাল অংশটা বলি, তাহলে একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণের ট্যানের মান, মানে ট্যান, তার সাথে সেই কোণটা যদি আমরা দিই তাহলে ঢাল আমরা পেয়ে যাব। যেমন এই যে রেড কালারের এই সরল রেখাটা, এইটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এখানে 30 ডিগ্রি আমরা ধরছি, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এটা ঢাল হবে tan 30 ডিগ্রি। তাহলে এটা গেল। এখন যদি কোণের মান দেওয়া না থাকে,
তোমার যদি দরকার হয় ঢাল বের করা, তুমি কিভাবে করবা? এটার তিনটা মেথড আমরা দেখছি, তিন ভাবে বের করা যায়। এটা আসলে 9 10 থেকে আমরা জানি। যেমন এই রেখাটা যদি এই দুইটা বিন্দু দিয়ে যায়, x1 y1 x2 y2, এই দুইটা বিন্দুগামী যদি রেখা হয়, তাহলে তার ঢাল হবে কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। এটা করলেই আমরা এখান থেকে ঢাল পেয়ে যাব। 2 নাম্বার, একটা সরলরেখা যদি দেওয়া থাকে, এই যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এরকম একটা সরলরেখা যদি থাকে, তাহলে এই সরলরেখা থেকে ঢাল আমরা কিভাবে বের করব? ডিরেক্ট আমরা বের করতে পারি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে আমরা আমরা এখান থেকে ঢাল পেয়ে যাব। তাহলে এটা থেকে আসতেছে -a/b। যেমন এই যে সরলরেখাটা লিখছিলাম এখানে 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়ালস টু 0, তাহলে এটার ঢাল হবে -2/3। আর দ্বিতীয় হচ্ছে ঢাল আকারের সমীকরণই হচ্ছে এটা। আর ঢাকা বোর্ডে গত বছর আসছিল যে একটা সমীকরণ দিয়ে ক নম্বরে তোমরা দেখবা বলছে যে আহ, এটাকে ঢাল আকারে কনভার্ট করে ঢাল বের করো, মানে ঢাল বের করতে বলছে কিন্তু ঢাল আকারে নিয়ে তারপর বলছে। তার মানে তোমাকে এক পাশে ওয়াই রাখতে হবে আর বাকি সব ওই পাশে দিয়ে দিতে হবে, দিয়ে এক্স এর সাথে যেটা থাকবে সেটাই হবে ঢাল। তাহলে এই হচ্ছে আমাদের ঢালের ব্যাপারে যে কথা। আচ্ছা, এরপর তোমাদের কিছু বিষয় যেগুলা একটু পুনরায় দেখতে হবে নিজে থেকে দায়িত্ব দিয়ে, সেটা হচ্ছে 9 10-এ তুমি কিছু সমীকরণ শিখে আসছো। আমি শুধু একবার করে বলে যাব, এগুলো তোমরা আবার ভালো করে দেখবা। 1 নম্বর হচ্ছে অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0, ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়ালস টু 0। এটা কি তোমাদের পরিচিত না? আগে থেকে জানো না তোমরা এটা? জি স্যার। হ্যাঁ, এরকম বেশ কিছু ফর্মুলা আছে, সমীকরণ আছে যেগুলো তোমরা আগে থেকে জানো। যেমন এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0 যখন এটা এক্স অক্ষের উপরে। বাট এটা যদি এক্স অক্ষ থেকে আর একটু উপরে চলে যায়, নিচে চলে যায়, তখন তো আর ওয়াই ইকুয়ালস টু 0 হবে না, ওয়াই এর একটা মান থাকবে 5 10 ইত্যাদি ইত্যাদি। তাহলে এই ধরনের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি বলা হয়। বি একটা ধ্রুবক, এটা প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে। একইভাবে যদি সেটা এক্স অক্ষে মানে ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তখন এটাকে আমরা এক্স ইকুয়ালস টু 0-র পরিবর্তে এক্স ইকুয়ালস টু এ বলি। তাহলে চারটা সমীকরণ কিন্তু হয়ে গেল। এক্স ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু বি। এক্স ইকুয়ালস টু 0 হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ। ওয়াই অক্ষের সমীকরণ যদি ভুলে যাও, কখনো কনফিউজ হও, তাহলে ওয়াই অক্ষের উপর একটা বিন্দুর কুটি শূন্য, ভুজ শূন্য, এক্স এর মান শূন্য, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। এক্স অক্ষের উপর একটা বিন্দুর কুটি শূন্য, ওয়াই এর মান শূন্য, তাহলে এই যে ওয়াই ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এটা আমাদের ওয়াই অক্ষের সমীকরণ, এটা আমাদের এক্স অক্ষের সমীকরণ। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি। এক্স ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু বি গেল। তাহলে আমাদের অক্ষের সমীকরণ এবং অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা পেলাম। এই জিনিসগুলা কিন্তু একেবারে ঠুটস্থ থাকতে হবে, তাহলে তোমার অঙ্ক করতে অনেক ফ্লুয়েন্সি পাবা। তোমার মানে ঝামেলা মনে হবে কম, কঠিন মনে হবে কম। 2 নাম্বার হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, ঢাল আকারে যে সমীকরণটা ছিল, এই সমীকরণটা আসলে কেমন, কোন দিক দিয়ে যায়? এই সমীকরণটা নর্মালি তোমার এই ধরনের একটা প্যাটার্ন ফলো করে, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কেটে নিবে। এই যে নির্দিষ্ট পরিমাণ যে অংশটা ওয়াই অক্ষ থেকে সে কেটে নিচ্ছে, এই যে এই অংশটুকু, এইটুকুই হচ্ছে সি। এটা হচ্ছে কর্তিত অংশ, কর্তিত অংশ। আর এম হচ্ছে ঢাল, এই যে এখানে যে কোণ উৎপন্ন করবে সেই কোণের সাথে ট্যান দিলেই আমরা এই এম এর মানটা পেয়ে যাব। এই যে কর্তিত অংশ, এটা যদি কমতে থাকে, কমতে কমতে একটার সময় কি করবে, এটা এই যে মূল বিন্দু দিয়ে যাবে, তখন এটা হয়ে যায় ওয়াই ইকুয়ালস টু এম এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তারপর ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটা হচ্ছে ঢাল আকারের সমীকরণ, ঢাল আকারের। এগুলো কি নতুন জিনিস না তোমাদের 9 10-এ ছিল? স্যার ছিল আগে। 9 10-এ ছিল, হ্যাঁ, এগুলা 9 10-এ করে আসা। আচ্ছা, এরপরে আসা হচ্ছে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেখি এটা কে বলতে পারো কিনা। ধরো একটা বিন্দু হচ্ছে x1, y1, আরেকটা x বিন্দু, minus x1 divided by x1 minus x2 equals to y minus y1 divided by y1 minus y2. হ্যাঁ, x minus x1 divided by x1 minus x2 equals to y minus y1 divided by y1 minus y2। এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক শুরু করব আজকে। তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের ফর্মুলা। আচ্ছা, লাস্ট হচ্ছে যেটা, মানে এগুলা সব 9 10-এ ছিল, তোমরা স্থানাঙ্ক জ্যামিতিতে 9 10-এর যে সমস্ত ফর্মুলা ছিল এই সবগুলো একটা দেখে নিবা,
সবগুলো আমাদের লাগবে, মানে এখানে পুরাটাই আছে। তার সাথে অতিরিক্ত এক দুইটা সমীকরণ বা এক দুইটা কনসেপ্ট তুমি 3.5-এ পাবা, মানে 3.5 9-10 এর পুরাটা নিয়ে আসছে, যত ফর্মুলা তুমি শিখে আসছো এর সাথে দুই একটা নতুন ফর্মুলা যোগ করছে। আচ্ছা, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ছেদক আকারের সমীকরণ। এই ছেদক আকারের কনসেপ্ট থেকে প্রশ্ন থাকে। ছেদক আকার সরল লেখার একটা ফ্যাক্ট হচ্ছে, এখানে তোমাকে বই থেকে সরাসরি ম্যাথ উঠায় দিবে না, এখানে কনসেপচুয়ালি কানেক্টেড প্রশ্ন করবে। দুইটা কনসেপ্ট মিলে একটা প্রশ্ন বানাই দিবে, বা প্রশ্নগুলো সহজ হয়, তুমি যদি ধরতে পারো এখান থেকে অ্যান্সার করা অনেক ইজি, অনেক সহজ। জাস্ট কনসেপ্ট বেসড, যেমন ছেদক আকার, এই ছেদক আকারের কাহিনীগুলো জাস্ট তোমার জানতে হবে, এবং এটা কিভাবে তোমার ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হয় এই জিনিসটা জানতে হবে, তাহলে প্রশ্নে যেভাবেই থাকুক তুমি কাজটা করতে পারবে। তা এরকম আরো কিছু আছে আহ যেগুলা আমরা ধরে ধরে ওই টপিক ধরে ধরে আমরা করব। তো এখান থেকে শিখতে হবে কি, যে ছেদক আকারটা কেমন আসলে। যেমন এটা দেখে তুমি বুঝতে পারবা যে এটা দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তারপরে আমাদের এই যে y ইকুয়াল টাইম এক্স প্লাস সি, এটা দেখেই বুঝতে পারবা এটা হচ্ছে ঢাল আকারের সমীকরণ। তাহলে ছেদক আকারও এমন একটা আকার যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা ছেদক আকারে, সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান। তাহলে এটা হচ্ছে আমাদের ছেদক আকারের সমীকরণ। এখান থেকে টার্মিনোলজি গুলো জানতে হবে, যে এ কি বুঝায়, বি কি বুঝায়, বা এই আকারটাতে কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হবে। তাহলে এ বির পরিচয়টা আমরা আগে জেনে নেই। এই সরল রেখাটা এমন একটা সরল রেখা যা একই সাথে এক্স এবং ওয়াই দুইটা অক্ষকেই ছেদ করবে, দুইটাকেই, এক্স অক্ষকেও ছেদ করবে, ওয়াই অক্ষকেও ছেদ করবে। যেমন এই যেরকম এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে, সাপোজ ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে, তাহলে যে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে a, 0, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0, b। এই সমীকরণ থেকে আমরা সেটা বলে দিতে পারবো। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক কত, বি বিন্দু স্থানাঙ্ক কত, কারণ এখানে জিরো তো একটা আছেই, আর ভুজ যেটা এক্স এর নিচে যা থাকবে সেটাই ভুজ, তাহলে a, 0। তার বি এর এখানে জিরো আছে, ওয়াই নিচে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের খুঁটি। তাহলে আবার এই যে এই বিন্দুটা যদি তোমার a, 0 হয়, তার মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এ, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে বি। তাহলে বি। এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, তখন আমরা বলে দিতে পারবো হাফ ইন্টু এ ইন্টু বি, হাফ ইন্টু এ বি, কারণ এটা সমকোণী ত্রিভুজ। ভূমি হচ্ছে আমাদের এ, আর উচ্চতা হচ্ছে আমাদের বি। আচ্ছা, এখন হচ্ছে এটা গেল আমাদের টার্মিনোলজি গুলো। এখন একটা সমীকরণকে আমরা যদি ছেদক আকারে নিতে চাই, তখন আমাদের কি করতে হবে। যেমন ধরো 12x, না আচ্ছা ছোটটা নেই, 4x প্লাস 3y মাইনাস 12 ইকুয়ালস টু 0। এই সমীকরণকে আমাদেরকে বলা হচ্ছে যে এই সমীকরণটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা বের করো, বা আমাদের এটা বের করা দরকার। হ্যান্ড রেজ করছো কে, এটা তোমার নাম তো লেখা নাই। আনমিউট করো, আমি রেস্ট্রিকশন দেই নাই, আনমিউট করে কথা বলো। আচ্ছা, ও ও মনে হয় ভুলে করছে, হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ধ্রুবক অংশে, মানে এক্স ওয়াই ছাড়া, বা ধ্রুবক অংশে রাইট হ্যান্ড সাইডে আমাদের শুধু ওয়ান থাকবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা যদি ওয়ান আনতে চাই, তাহলে এখান থেকে 4x প্লাস 3y ইকুয়ালস টু আমাদের হবে 12। এখন এখানে ওয়ান আনতে হলে 12 দ্বারা ভাগ করে দিতে হবে। 4x ডিভাইডেড বাই 12 প্লাস 3y ডিভাইডেড বাই 12 ইকুয়ালস টু 1। এখন এখান থেকে কাটাকাটি করে আমরা পাবো x/3 প্লাস y/4 ইকুয়ালস টু 1। তাহলে এইটা হচ্ছে আমাদের, দেখো স্ট্যান্ডার্ড ফর্ম যেটা ছেদক আকার। তাহলে কি করলাম, দুটা জিনিস নিশ্চিত করতে হয় এখানে। এক নাম্বার, রাইট হ্যান্ড সাইডে ওয়ান থাকবে, এখানে জিরো বা অন্য কিছু থাকা যাবে না, ওয়ানই থাকতে হবে। আমরা ওয়ান আনছি, ওয়ান আনার জন্য আমরা 12কে এই পাশে দিচ্ছি, 12 দ্বারা ভাগ করছি। দুই নাম্বার, এক্স এবং ওয়াই এর সাথে যে সহগ থাকবে, এই সহগ কোনোভাবেই গুণাকারে থাকা যাবে না, ভাগাকারে থাকতে হবে। তার মানে এক্স এর সাথে এখানে কাটাকাটি গেছে, আমরা সরাসরি লিখে দিছি। যদি কাটাকাটি না যাইতো তাহলে আমরা ভগ্নাংশ করতাম এখানে, মানে এখানে যদি 5 থাকতো তাহলে আমরা লিখতাম 12/5 এরকম। বাট যা থাকবে ওইটা নিচে দিয়ে দিতে হবে, ভাগ আকারে লিখতে হবে, গুণ আকারে লেখা যাবে না। তাহলে এই হচ্ছে আমাদের ছেদক আকার সম্পর্কিত যে কথাবার্তাগুলা। এটুকুর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। কি প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, প্রশ্ন না থাকলে
তাহলে আমরা চলে যাব পরের অংশে। এখন তোমরা বইতে যাও, টেক্সট বইতে যাও। এই 3.5-এর সবগুলো অঙ্ক আমার প্রিভিয়াস রেকর্ডেড ক্লাসে করা আছে। ওই রেকর্ডেড ক্লাসগুলো তোমাদেরকে আমি দিয়ে দিব হেল্প নেওয়ার জন্য। তা আমি হচ্ছে এখানে টাইপ ভিত্তিক শুধু তোমাদের মানে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলা দেখাই দিব এবং সিমিলার গুলা তোমাদের বাড়ির কাজ দিব, তাহলে আমরা দ্রুত আগাইতে পারবো। মানে এখন তোমার নিজে থেকে একটু এফোর্ট দিয়ে করতে হবে আর কি, সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার যারা আছে সবার জন্যই। কারণ সবারই সময় কমে যাচ্ছে, সময় অল্পই বলা যায় আর কি। সেকেন্ড ইয়ারও পরীক্ষা তো চলেই আসছে, আর ফার্স্ট ইয়ারও এখন তোমরা দেখবা যে মানে চোখের পলকে সময় চলে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে এখন তোমরা কি করবা, কিভাবে আসলে আমরা কম সময়ে প্রিপারেশনটা গুছাবো এবং ইফেক্টিভ ভাবে করতে পারবো? এক নাম্বার হচ্ছে তুমি তোমার টেক্সট বই থেকে আহ প্রত্যেকটা নিয়মের যে অঙ্কগুলা প্রিভিয়াস ইয়ার অনেকবার আসছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে বলা যায়, ওই অঙ্কগুলাকে মার্ক করে তোমাকে আগে পারতে হবে। এটা হচ্ছে তোমার প্রথম লেয়ারের মানে কাজ, যে তুমি তোমার বইয়ের অঙ্কগুলা করতে পারো কিনা। এটা যখন তোমার নিশ্চিত হয়ে যাবে, দেন হচ্ছে তোমাকে জাস্ট বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে হবে। এটা তোমার কলেজের পরীক্ষার ক্ষেত্রে যদি বলো সেক্ষেত্রেও সেম কথা, আর বোর্ড পরীক্ষা যদি বলো সেক্ষেত্রে সেম কথা। তখন তুমি ওই ওই অঙ্কগুলা কানেক্ট করতে পারবা। তো এখন ধরো বইতে অনেক অঙ্ক দেওয়া আছে, যে অঙ্কগুলা কিছু অঙ্ক আছে শুধুমাত্র ধরো তোমার মানে যদি ওগুলা করো হয়তো ক্যালকুলেশনের স্কিল বাড়বে, বাট পরীক্ষায় দেখবে যে খুব রেয়ার আসে, খুব বেশি আসে না। তো ওই ধরনের অঙ্কগুলাতে তোমার সময় নষ্ট করার কোনো দরকার নেই। তোমার মেইন কাজ হচ্ছে তুমি সবগুলো নিয়ম পারো কিনা। ওই নিয়মের মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলা বিগত বছরগুলোতে আসছে, ইম্পর্টেন্ট বুঝবা কিভাবে তুমি, যে দেখবে যে বিগত বছর অনেকবার আসছে বা বারবার আসতেছে। তো ওই ধরনের অঙ্কগুলা মার্ক করে করা, যখন তুমি এটা পারো দেন বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেন করলে তখন তোমার ওই যে যত পেঁচানো গোছানো বিষয় আছে, যে এই কনসেপ্ট গুলা কিভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে, এই সব তখন তোমার সামনে চলে আসবে। তারপর একটা নতুন অঙ্ক যদি তোমাকে দেওয়া হয় তখন তুমি সেটাকে সলভ করতে পারবে খুব ইজিলি, খুব একটা প্রবলেম হবে না। বাট এটা কনফার্ম থাকো, আমাদের ম্যাথ প্রশ্নে 80% প্রশ্নই আনসিন থাকবে, মানে বই থেকে হুবহু থাকবে না, একটু হইলেও সংখ্যা হইলেও সেখানে চেঞ্জ করবে। তো এটাকে তোমাকে মাথায় নিয়েই ম্যাথের প্রিপারেশনটা গুছাইতে হবে। আচ্ছা, তাহলে প্রথম আসো টাইপ 1 যেটা, সেটা হচ্ছে দুইটা বিন্দুগামী সরলরেখার যে সমীকরণ সেটার ব্যবহার। এখানে তোমাদের টেক্সট বইয়ের কোশ্চেন নাম্বার 1, সরাসরি ফর্মুলা। তোমরা বই বের করো, সামনে বই দেখো। পিডিএফটা আমি আজকে করি নাই, সময় ছিল না আর কি। 1 নাম্বার প্রশ্ন, এখন আমাকে বলো এটা করতে হবে কিনা। এখানে যা দুইটা করে বিন্দু দেওয়া আছে, ডিরেক্ট ফর্মুলা ফেলবা, ফর্মুলা ফেললে অ্যান্সার চলে আসবে। এটা করা দরকার আছে? না স্যার, করতে হবে না এটা। মানে কেউ যদি মনে হয় যে স্যার এটা বুঝতেছি না, এটা পারবো না, না তাহলে স্যার, পারবো। হ্যাঁ, তোমরা কোঅপারেট করলে আমরা একটু দ্রুত আগাইতে পারবো। দুই দরকার নাই, এটা করারই দরকার নাই, এই ধরনের প্রশ্ন সাধারণত থাকে না। এখান থেকে থাকলে কোশ্চেন নাম্বার 1 থেকে জ্ঞানমূলকে থাকতে পারে, এমসিকিউ তে থাকতে পারে, এই দুইটা জায়গায় তুমি প্রশ্ন পাবা। সো 1 নাম্বারটাকে মার্ক করে রাখো যে এটা আমি করবো। অ্যাটলিস্ট তুমি দেখবা যে হ্যাঁ, রাফলি ক্যালকুলেশন করে অ্যান্সার মিলতেছে কিনা। সো এইটা খাতায় করবা। তারপরে চলে যাও একবারে হচ্ছে 3 নাম্বার, 3, 4, 5। এখানে এগুলা এমসিকিউ তে থাকে এবং জ্ঞানমূলকে থাকে, সেম কথা 3, 4, 5-এর জন্য। তো 3, 4, 5ও করতে হবে। এখানে আমি র্যাপিডলি শুধু একটু বলে যাই, কেউ না বুঝলে আমাকে থামাই দিবে যে স্যার এটা বুঝতে পারিনি, এটা আবার রিপিট করেন বা এটা আবার বলে। তো আমি একটু দ্রুত আগায় যাবো আর কি, যেহেতু এগুলা তোমার মানে জ্ঞানমূলকের জন্য দরকার হয় না সাধারণত। সরি, মানে ইসের জন্য, খ এবং গ এর জন্য। 3-এ বলছে যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষ থেকে মূল বিন্দুর উপরে 4 একক দীর্ঘ একটি অংশ খণ্ডন করে এবং এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমাকে তোমার যে সমীকরণের কথা বললো, এই সমীকরণটাকে একটু অ্যানালাইসিস করতে হবে যে কি বললো এখানে আমাকে। তোমাকে এমন একটা সমীকরণের কথা বলছে যা ওয়াই অক্ষ থেকে মূল বিন্দুর উপরে 4 একক দীর্ঘ একটা অংশ খণ্ডন করে। তাহলে এই আমাদের সরলরেখাটা সামহার এদিকে এরকম গেছে, এই যে মূল বিন্দুর উপরে এটুকু হচ্ছে 4 একক। তারপর বলছে কি এক্স ওকে ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক দিক মানে এই যে এই দিক, ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমার মনের মধ্যে এখন কোন সমীকরণটা আসতেছে বলো, কোন সমীকরণটা আসতেছে? এই সমীকরণ কি হইতে পারে?
এক্স বাই এ ওয়াই বাই বি, এটা না স্যার? না না, এইটা না। কর্তৃত অংশ আছে, কর্তৃত অংশ শব্দ y আসলেই equal to mx plus ও c. ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। mx প্লাস সি। হ্যাঁ, y ইকুয়ালস টু mx প্লাস c, যখনই কর্তৃত অংশ আসবে তখনই y ইকুয়ালস টু mx প্লাস c। এখন তোমার এখানে দুইটা আননোন আছে, এই দুইটা আননোন বসাই দিলে বা তোমার ইকুয়েশন শেষ, অঙ্ক শেষ। সেটা কি? m আর হচ্ছে c। এখন প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়ে আমাকে দেখি বলো যে m এর মান কত হবে, c এর মান কত হবে। সমীকরণ নির্ণয় করো। ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষের মূল বিন্দুর উপরে দাঁড়াবে। c হলো কর্তৃত অংশ, m হচ্ছে ঢাল। চিন্তা করো, এগুলো শুধু বুঝলেই হবে, এগুলো ডিটেলস লিখে ফেলার c দরকার এর নেই। মান 4, সি এর মান 4, c c এর মান এর মান 4 4, স্যার। হ্যাঁ। আর m এর মান m এম এর মান 1/√3। 1030 ডিগ্রি, হ্যাঁ। ওটা কত সেটা আমরা হয়তো ভুলে গেলে আমাদের ক্যালকুলেটর ব্যাপারগুলো আমরা পেয়ে যাব। তাহলে y ইকুয়ালস টু এক্স ইন্টু 1030 ডিগ্রি প্লাস 4। 1030 ডিগ্রি মান বসায়া এখান থেকে তুমি অ্যান্সার পেয়ে যাবা। অঙ্কটা বুঝতে পারলা কিনা 3 নাম্বার? জি স্যার। আচ্ছা, কেউ বুঝো না এরকম আছো? বুঝো নাই কেউ এরকম আছো কিনা? এক দুইজন জি স্যার বললে তো সবারটা বোঝা যাবে না। বুঝছি স্যার। সবাই বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এরপর 4 নাম্বার। 4 নাম্বারের এখানে তোমাকে বলছে মূল বিন্দু দিয়ে যায়, প্রথমেই বলে দিছে সরলরেখাটা কেমন। মূল বিন্দু দিয়ে যায়, যখন এই যে মূল বিন্দু দিয়ে যায় কথাটা তুমি শুনতেছো, তোমার মাথায় একটা সমীকরণ চলে আসার কথা। মূল বিন্দু দিয়ে যায় শুনলে কি আসে তোমার মাথায়, বলো? y সমান mx। y ইকুয়ালস টু mx, এক্স্যাক্টলি। তাহলে তোমার y ইকুয়ালস টু mx, এটা যদি তোমার অ্যান্সার হয়, এখানে আননোন কি আছে, কি লাগবে তোমার? এটার অ্যান্সার কমপ্লিট হওয়ার জন্য কি লাগবে? এম এর মান স্যার। হ্যাঁ, শুধুমাত্র m এর মানটা বসাইলেই তোমার অঙ্ক শেষ। তাহলে m এর মান বসানোর জন্য এখন তুমি প্রশ্ন পড়বা যে কি তথ্য দেওয়া আছে। বিভিন্ন ধরনের তথ্য দেওয়া থাকতে পারে এই সেম অঙ্কে। তাহলে তোমার এখানে কি দিচ্ছে? এখানে বলছে যে মূল বিন্দু দিয়ে যায় এবং রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এখানে 3টা অঙ্ক। প্রথম অঙ্কে বলছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দ্বিতীয় অঙ্কে বলছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তৃতীয় অঙ্কে বলছে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অ্যান্সার 3টা হবে। তাহলে আমি একটা প্রথমটাই ধরো। তাহলে আমাদের প্রথমটার জন্য কি হবে? y ইকুয়ালস টু m, m এর মান হচ্ছে 1045 ডিগ্রি, 1045 ডিগ্রি ইন্টু এক্স। তাহলে y ইকুয়ালস টু এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। বুঝা গেল? জি স্যার। জি স্যার। জি স্যার। দ্বিতীয়টার ক্ষেত্রে হবে 1090, মান আমাদের নাই। y ইকুয়ালস টু 1090 ডিগ্রি ইন্টু এক্স। 1090-র মান যখন আমাদের নাই, তখন আমরা এটাকে কটে নিয়ে যাব, এক্স বাই কট 90 ডিগ্রি। কট 90 ডিগ্রি মান আবার 0, তাহলে y ইকুয়ালস টু এক্স বাই 0। সুতরাং আর গুণ করলে x ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। আর 3 নাম্বারটা এটা তোমরা নিজেরাই পারবা, শুধু স্যার বলো। এম এর হচ্ছে ওই যে 1090 ডিগ্রি দিয়া 1/0 দিয়ে এক্স দিয়ে, তারপর এক্স ইকুয়াল 0 দিয়ে দিয়ে দিলে হবে না স্যার ওইভাবে? 1/0টা এটা আসলে ধরো কনসেপচুয়াল একটা এখানে কনফ্লিক্ট থাকে। আহ, একটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম, 1/0 হলে ওটা তো আসলে অসংজ্ঞায়িত হয়। তো অসংজ্ঞায়িত জিনিস থেকে তো আমরা আসলে মান কিভাবে পাই? তো এই জন্য বেটার মানে তুমি যদি ওইভাবে বলো তাহলে ওটা 2/0 লিখলেও তো সমস্যা নাই, 3/0 লিখলেও তো সমস্যা নাই, 5/0 লিখলেও তো সমস্যা নাই। বাট মান তো একটা হওয়া উচিত বা একটা হওয়ার কথা, যেহেতু ফাংশন। বুঝো নাই? স্যার তো এই জন্য তুমি হলো কটে চলে যাবা, যেহেতু কট 90 ডিগ্রি মান আমাদের জানা আছে, এটা স্পেসিফিকলি আমরা জানি এটার মান 0। তাহলে এখন তুমি 0 বসায় আর গুণ করে দিচ্ছ, গুণ করে দিলে তোমার এক্স ইকুয়ালস টু 0 চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে 3-4 হয়েছে। এরপর চলে আসো 5-এর 2 নাম্বার। প্রশ্নটা একটু ভালো করে পড়ো তোমরা, 1 মিনিট সময় নিয়ে কোশ্চেনটা দেখো।
আচ্ছা, এবার দেখো আহ কোশ্চেনে কি বলছে আমাদের। প্রশ্ন বলছে যে কোনো একটা অঙ্ক যখন তুমি করবা, তোমার প্রথম কাজ হচ্ছে কোশ্চেনের মেইন অবজেক্টিভটা বের করা। একেবারে লাস্টে চলে যাবা যে কি বলছে এখানে, মূলত কি চাচ্ছে। তোমার প্রশ্ন বলছে এ বিন্দুটা এ রেখার উপর অবস্থিত, এটা এখান থেকে কিন্তু কিছু চাই নাই। বি বিন্দুটা এ রেখার উপর অবস্থিত, এগুলো হচ্ছে সাপোর্টিং ইনফরমেশন, তোমার মেইন কাজ করার জন্য এই তথ্যগুলো লাগবে। এরপরে যে লাইনটা, এটা হচ্ছে মেইনলি তোমার কাছে যেটা চাওয়া হয়েছে যে এ বি এর সমীকরণ নির্ণয় করো। তারপর আরেকটা জিনিস চাইছে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। দুটা জিনিস চাইছে, এ বি এর সমীকরণ, এ বি এর দৈর্ঘ্য। এখন তুমি তোমার কনসেপচুয়াল ডেভেলপমেন্টটা করবা, মানে তুমি এখন চিন্তা করবা যে আমি এখানে কি চাইছে, কোন ফর্মুলা ব্যবহার করবো, এবং সেই ফর্মুলা ব্যবহার করার জন্য যা যা প্রয়োজন সেই জিনিসগুলো আমার আছে কিনা। তাহলে এখানে 5-2 তোমাকে বলছে এ বি এর সমীকরণ। এ বি সমীকরণ মানে কি? এ বি সমীকরণ মানে হচ্ছে এ বিন্দুগামী এবং বি বিন্দুগামী সরলরেখা সমীকরণ। এই যে বি এ বি এই দুটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন তোমার মাথার মধ্যে ওই জিনিসটা আসবে যে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হলে আমাকে কোন ফর্মুলা ব্যবহার করতে হবে। আসছে কিনা দেখো, আমাকে বলো যে কোন ফর্মুলা ব্যবহার করতে হবে। এক্স মাইনাস এক্স ওয়ান বাই বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, তারপরে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই বাই হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন তুমি অঙ্কটা করতে পারবা যে তোমার লাগবে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এখন তুমি অঙ্কটা পড়ে দেখো যে তোমার লাগবে হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এগুলো আছে কিনা। এইগুলা নাই, এগুলা দেয়া নাই। এগুলা দেওয়া আছে কিভাবে, যেমন এ বিন্দুর স্থানাঙ্ক বলছে এইচ কমা কে, বি বিন্দুর স্থানাঙ্ক বলছে কে কমা এইচ। তাহলে এই যে কে এবং এইচ, এই দুইটা মান যদি আমরা পাই, তখনই কেবল আমরা এই ফর্মুলা ব্যবহার করে আমাদের অ্যান্সারটা আমরা বের করতে পারবো। তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এইচ এবং কে বের করা। তাহলে এখন তুমি আবার দেখবা যে কিভাবে এইচ এবং কে বের করা যায়। প্রশ্নে কি তথ্য দেওয়া আছে? প্রশ্নে বলছে দেখো যে এ বিন্দুটা এ বিন্দুটা আহ আচ্ছা, এটা একটু ডিটেলস লিখে দেই, তোমরা আবার অনেক সময় গুছায় লিখতে পারো না। যে দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এ এইচ কমা কে, এ বিন্দু 6x - y = 1 এত রেখার উপর অবস্থিত। একটা বিন্দু যদি একটা রেখার উপর থাকে, সেই বিন্দুটা সেই রেখাকে সিদ্ধ করে। তাহলে সুতরাং আমরা লিখতে পারবো 6x এর পরিবর্তে বিন্দুর x এর মান এইচ মাইনাস কে ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা বের করে রাখি, কে ইকুয়ালস টু 6h - 1। এটাকে দিয়ে রাখলাম 1 নং সমীকরণ। আচ্ছা, আবার বি হচ্ছে উল্টা, কে কমা এইচ। বি বিন্দু বি বিন্দু কার উপর অবস্থিত? এইটা একটা 2x minus 5y 2x - 5y = 5। বি বিন্দু 2x - 5y = 5 এই রেখার উপর অবস্থিত। এই রেখার উপর অবস্থিত, তাহলে এই রেখাটা বি বিন্দু দ্বারা সিদ্ধ হবে। তাহলে সুতরাং 2 ইন্টু এক্স এর পরিবর্তে কে মাইনাস 5 ইন্টু এইচ ইকুয়ালস টু 5। তাহলে এই জায়গা থেকে আমরা যদি কে এর মান বসাই দিই তাহলে এইচ এর মান পেয়ে যাব। তাহলে কে এর মান হচ্ছে তাহলে 2 ইন্টু 6h - 1 মাইনাস 5h ইকুয়ালস টু 5, বা 12h - 2 মাইনাস 5h ইকুয়ালস টু 5। 12 থেকে 5 গেলে থাকে 7, 7h ইকুয়ালস টু 2 এর পাশে চলে যাবে 7। সুতরাং h ইকুয়ালস টু 1। তাহলে h এর মান যদি 1 হয়, 1 নং এ আমরা বসাই দিই, সুতরাং 1 হতে পাই k ইকুয়ালস টু 6 ইন্টু 1 মাইনাস 1 ইকুয়ালস টু 5। তাহলে তোমার h এর মান 1, k
কে এর মান 5। সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে। এইচ হচ্ছে 1,5। বি বিন্দুর স্থানাঙ্ক উল্টাটা 5,1। তাহলে যে দুইটা বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ, সেই দুইটা বিন্দু তুমি পেয়ে গেছো। এখন অ্যান্সার বের করতে পারবা যে সুতরাং এবি রেখার সমীকরণ? জি স্যার। কমপ্লিট করো, এটা অ্যান্সার বের করো। বুঝতে পারো না এরকম কেউ আছো? বুঝতে পারছি স্যার। পড়া শেষ হলে জানাও আমাকে, হ্যাঁ? Sir, 4x plus 4y minus 24. হ্যাঁ, 4 দ্বারা ভাগ করে দিলে অ্যান্সার মিলে যাবে। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6। নাফিস, করতে পারছো? জি স্যার। শ্রাবন্তী, কি অবস্থা? তোমার কোনো সারা শব্দ পাচ্ছি না। স্যার আমার এনে অনেক শব্দ, এই জন্য আনমিউট করতেছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা হলে বলবা। আচ্ছা, ওকে। সেকেন্ড ইয়ারের মাত্র তোমরা মানে জয়েন করছো 2-3 জন, নুসরাত, শ্রাবন্তী, নাফিসও তো নতুন অ্যাড হয়েছে। আহ তোমাদের বাকিরা নাই কেন? এখন তো তোমাদের পরীক্ষা চলতেছে না। আচ্ছা, এরপরে দেখো প্রশ্নে বলছে তোমাকে যে এই দুটা বিন্দু দূরত্ব বের করতে বলছে। তাহলে ওই যে 3.1 অধ্যায়ে দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা আমরা শিখে আসছি। ফর্মুলাটা কি? রোড ওভার কি ছিল বলো? x1 minus x2 whole square plus y1 minus y2 whole square. হ্যাঁ, তাহলে ওই ফর্মুলা দিয়ে কি এখন আমরা করতে পারবো না? দূরত্ব বের করতে পারবো না? স্যার, ফোর পারা বাই যাবে। রুট টু। হ্যাঁ, তাহলে এইটা তোমরা কমপ্লিট করবা। এরপর আসো 6 নাম্বার। 6 নাম্বার থেকে যেমন 6-এর 1 তোমরা ক্যালকুলেশন সবাই শেষ করো, করে 6-এর প্রশ্ন দেখো। 6-এর 1, 6-এর 2 জ্ঞানমূলক আসে এগুলা। 6-এর 3 নাম্বার যদি আসে, এটা চিত্র দিয়ে আসবে, উদ্দীপকে চিত্র থাকবে। সেই চিত্র থেকে তারপরে তোমাকে
মানে প্রশ্নে বলবে যে কর্ণের সমীকরণ নির্ণয় করো এই টাইপের, অথবা সেই সমীকরণ দিয়ে আবার অন্য কিছু করা লাগবে, এরকম থাকে। আমি দুইটা দেখাই দিচ্ছি, মানে 6-এর 1 2 3 4 চারটাই করতে হবে। 1 নাম্বার, একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তোমার অবজেক্টিভটা ক্লিয়ার, তোমাকে একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এখন তোমার প্রশ্ন হচ্ছে আমি কেমন সরল রেখার সমীকরণ নির্ণয় করব, আমার তথ্য কি আছে। তো এরপর তোমাকে বলছে সরল রেখার বৈশিষ্ট্য, যে যা 2,3 বিন্দু দিয়ে যায়, 2,-3 বিন্দু দিয়ে যায়। তাহলে এই একটা বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ আমরা নির্ণয় করব। এবং তারপরে যে কথাটা বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক্স অক্ষের সমান্তরাল। যখনই বলে দিল যে এক্স অক্ষের সমান্তরাল, তখন এটা স্পেসিফাইড হয়ে গেল এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ তোমার মুখস্থ আছে। বলো এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি? y equals to b. ওয়াই ইকুয়ালস টু বি। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি, এটাই। এটাকে তুমি দেবে 1 নং সমীকরণ, যে আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু বি। এখন বি এর মানটা বের করতে হবে। এই বি এর মান বের করার জন্য তোমাকে বলছে যে আমাদের অ্যান্সার যেটা, এই সরল রেখাটা 2,-3 বিন্দু দিয়ে যায়। আর যখন একটা বিন্দু দিয়ে যাবে, পুরা ইন্টারমিডিয়েটে তুমি যত জায়গায় এই কথাটা পাবা যে একটা বিন্দু দিয়ে যায়, তখন তোমার কাজ একটাই, সব জায়গায় একই কাজ করতে হয়। সেটা হচ্ছে বিন্দু এটাকে সিদ্ধ করবে। আর সিদ্ধ করার মেকানিজম একটাই, এক্স এর পরিবর্তে এক্স এর মান, ওয়াই এর পরিবর্তে ওয়াই এর মান বসানো। এখানে তোমার এক্স নাই, এই জন্য অনেক সময় তোমরা কনফিউজ হয়ে যাও। এক্স না থাকলে এক্স এর মান বসাইতে হবে না, একটা কাজ কমে গেছে। তাহলে তোমার শুধু তুমি যখন বলবা যে এই বিন্দু দিয়ে যায়, যে যা 2,-3 বিন্দুগামী, বিন্দুগামী, তাহলে এই বিন্দুগামী হলে ওয়াই এর পরিবর্তে বসবে -3 ইকুয়ালস টু বি। তাহলে এখানে আর কোনো ক্যালকুলেশন তোমার দরকার নাই, তুমি পেয়ে গেছো বি এর মানটা, সরাসরি পেয়ে গেছো। এই যে সরাসরি যখন আমরা পেয়ে যাই, যখন এটা বেশি সহজ হয়, এই বেশি সহজ হওয়াটা অনেক সময় আমাদেরকে কনফিউজ করে দেয়, যে এখন আমি কি করবো বা কি হবে। তো এখানে তো তোমার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি। কেন? কারণ প্রশ্ন বলছে এক্স অক্ষের সমান্তরাল। তোমার লাগবে বি এর মান, বিন্দু দিয়ে গমন করলে সরাসরি তুমি বি এর মান পেয়ে গেছো, তাহলে তোমার অ্যান্সার কি হবে? সুতরাং ওয়াই ইকুয়ালস টু -3, এটাই অ্যান্সার। বুঝা গেছে? Yes, sir. একটু একটু বোঝাই দিতেন স্যার হ্যাঁ, প্রথম থেকে। আবার আবার বলতেছি, প্রশ্নের ডিমান্ডটা আগে আইডেন্টিফাই করবা, যে প্রশ্নে আমাকে কি চাচ্ছে আমার কাছে। তোমাকে প্রশ্নে বলছে একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো। এখন তোমার মধ্যে অটোমেটিক্যালি কোশ্চেন রাইজ হবে যে কেমন সরল রেখার সমীকরণ। তোমাকে বলছে এমন একটা সরল রেখার সমীকরণ যেটা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখাগুলা কেমন হয়? এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা হয় এই যে ওয়াই ইকুয়ালস টু বি, এটা এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। এটা আমরা কিন্তু আজকে শুরুর দিকে দেখছি, যে ওয়াই ইকুয়ালস টু বি হলে সেটাকে আমরা, মানে এক্স অক্ষের সমান্তরাল হলে সেটাও আমরা বলি ওয়াই ইকুয়ালস টু বি, ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স ইকুয়ালস টু। তাহলে এইটাই তো আমাদের অ্যান্সার হবে। কিন্তু এখানে একটা আননোন আছে, এই যে বি, এই বি এর মানটা বের করতে হবে। তাহলে এই বি এর মান বের করার জন্য তোমাকে একটা তথ্য দিছে, এই সরল রেখাটা 2,-3 বিন্দু দিয়ে যায়। যদি এই সরল রেখাটা 2,-3 বিন্দু দিয়ে যায়, তখন আমরা কি বলতে পারবো? তাহলে এটা যদি 2,-3 বিন্দু দিয়ে যায়, তখন আমরা বলতে পারবো যে এই 2,-3 বিন্দু এই সরল রেখাকে সিদ্ধ করে। তাহলে এই সরল রেখার যেখানে এক্স আছে সেখানে 2 বসবে, যেখানে ওয়াই আছে সেখানে -3 বসবে। এখন এক্স তো নাই, এক্স না থাকলে এক্স এর মানটা বসাইতে হবে না। তাহলে আমরা ওয়াই এর পরিবর্তে বসাবো -3। এই যে বসাইলাম, বসাইলে -3 ইকুয়ালস টু বি। কোনো ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া সরাসরি আমরা বি এর মানটা একবারে পেয়ে গেছি। তাহলে বি এর মান আবার আমরা কোথায় বসাবো? 1 নঙ্গে বসাবো। 1 নঙ্গে বসালে যেটা আসবে ওইটা আমাদের হবে নির্ণেয় সরল রেখার সমীকরণ। এগুলো আমি বিস্তারিত বাংলাগুলো লিখতেছি না কেন, কারণ এগুলো আসলে জ্ঞানমূলকে আসবে, 1 লাইন তোমরা লিখতে পারবা, অথবা আসবে আচ্ছা এমসিকিউ তে। এই জন্য আমি লিখে লিখে না, জাস্ট তোমাদের অঙ্কগুলো বুঝাই দিচ্ছি। 6-এর 2 অ্যান্সার বের করো, তোমরা খাতায় করে অ্যান্সার বের করবা, বই থেকে দেখে বলো না।
Sir, x minus 5 equals to 0. এক্স মাইনাস ফাইভ ইকুয়ালস টু জিরো, হ্যাঁ। বাকিটাও শেষ করো। Yes, sir. তোমাদের সামহাও কি কঠিন লাগতেছে কারো কাছে? হ্যাঁ স্যার। উত্তর হয়ে গেছে x minus 5 equals 0. হয় নাই এরকম কেউ আছো? স্যার বুঝছি স্যার। স্যার একটু বলে দিন স্যার। আচ্ছা, এটার সাথে প্যারালালি দেখো, যার হয় নাই এটার সাথে প্যারালালি দেখো। ম্যাথের ক্ষেত্রে চিন্তা করতে হবে আর কি, তোমার ব্রেনের ওয়ার্কিং ক্যাপাবিলিটিটা বাড়াইতে হবে আর কি। মানে বাংলা, তারপরে ধরো বায়োলজি বা মুখস্থ সাবজেক্টের মতো করে যদি করো বা চিন্তা করো, তাহলে এই সাবজেক্টটা অনেক কঠিন লাগবে এবং তোমার পরীক্ষার পারফরমেন্সও অতটা ভালো করতে পারবে না। ওই যেটা শুরুতেই বলছি, কারণ আমাদের প্রশ্ন তো হবে আনসিন। আমাদের সময় আমরা যখন ধরো স্টুডেন্ট ছিলাম, সেই 2011 সালে আমি পরীক্ষা দিচ্ছি, তার আশেপাশের যে সময়টা, তার 3-4 বছর আগে এবং পরে তুমি চিন্তা করতে পারো, 5 বছর ইন্টারভ্যালে ওই সময় অঙ্ক মুখস্থ করে এ প্লাস পাওয়া যেত। কারণ সৃজনশীল ছিল না, এক। দুই হচ্ছে বইয়ের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলা, সেই অঙ্কগুলা থেকে অঙ্ক কমন পড়ে যাইতো। ইভেন কোন কোন অধ্যায় ছিল থিওরি পড়লে ম্যাথ না করলেও হইতো, ওই যে অথবা দিয়ে থাকতো, হয় থিওরি থাকতো অথবা ম্যাথ থাকতো এরকম। তো ওই জায়গা থেকে তো এখন শিক্ষা ব্যবস্থাটা অনেকখানি শিফট করছে। এখন তোমাকে কনসেপ্ট ধরে ধরে তারপর জিনিসগুলোকে রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে। একটা মোবাইল ফোন তুমি যখন ব্যবহার করো বা তোমাকে যখন কিনে দিছে, তখন কিন্তু তুমি নিজে থেকেই জিনিসটা ব্যবহার করা শিখে ফেলছো। কেন শিখে ফেলছো? কারণ তুমি যে চিন্তা করছো এটা কিভাবে করা যায়, ওটা কিভাবে করা যায়, এটা সেটা। মানে খুব কম মানুষ পাবা যাকে স্মার্টফোন ব্যবহার করা আরেকজন শিখাইছে, সে নিজেই শিখছে। তো ম্যাথের ক্ষেত্রেও তুমি হয়তো নিজেই পারতা চিন্তা ভাবনা করলে, যে একটা কনসেপ্ট নিয়ে ঘাটাঘাটি করলে পারতা, সেখানে তোমাকে একজন হলো কোঅপারেট করতেছে, একজন টিচার। সো এই জায়গাটা আহ মানে একটু ইফোর্ট দিলে ডেফিনেটলি তুমি অনেক ভালোভাবেই পারার কথা। 2 নম্বরে বলছে একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। বৈশিষ্ট্য কি, তুমি শুধু এখানে ফোকাস করবা। কিছু জিনিস তো তোমার মাথায় আছে, যে এমন হলে এই সরল রেখা, এমন হলে ওই সরল রেখা। তো ওই জিনিসগুলো মাথায় থাকতে হবে, বা না থাকলেও তো বুঝতে পারবে না। যুদ্ধ করার জন্য তো কিছু অস্ত্র দরকার হয়। তাহলে তোমাকে বলছে এমন একটা সরল রেখা যেটা এক্স অক্ষের উপর লম্ব। এখন তোমাকে চিন্তা করতে হবে, এটা হলো এক্স অক্ষ, তার উপর লম্ব, তাহলে এক্স অক্ষের উপর লম্ব হলো এটা কার সমান্তরাল হচ্ছে? ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি? এক্স ইকুয়ালস টু এ। তাহলে এইটা হচ্ছে তোমার সরল রেখার সমীকরণ, যেটা তোমাকে বের করতে বলছে, এক্স ইকুয়ালস টু এ। তাহলে এটাকে তুমি দিবা 1 নং সমীকরণ। এখন এর মানটা কিভাবে বের করা যায়, এটা হচ্ছে তোমার কনসার্নের ব্যাপার। এর মান বের করার জন্য বলছে যে সরল রেখাটা 5,5 বিন্দু দিয়ে যায়। 5,5 বিন্দুগামী 1 নং রেখা। তাহলে এই বিন্দু দিয়ে যায়, এই যে বিন্দুগামী শব্দটা, এগুলা কিওয়ার্ড। এগুলো মনে রাখতে হবে যে বিন্দুগামী হইলে, আমি যেটা বলছি যে তোমার পুরা বইয়ে যেখানেই যাবা সেখানে একই কাজ করতে হবে। তাহলে তুমি যদি এটা একবার মাথায় নাও, তাহলে তোমার 10 জায়গায় যদি এই কাজটা করতে হয়, 10 জায়গায় গিয়ে তো এই কাজটা তুমি করতে পারবা। তো এইভাবেই একটু একটু করে কনসেপ্ট তুমি মাথায় নিতে নিতে দেখবা যে অনেক একটা পর্যায়ে গিয়ে যে কোনো ম্যাথই তুমি করতে পারতেছো। তাহলে এইখানে আমাদের যেটা বলতেছে সেটা হচ্ছে যে 5,5 বিন্দু দিয়ে যায়, তাহলে এক্স এর পরিবর্তে 5 বসাইলে আমাদের কোনো সমস্যা নাই। ওয়াই নাই, কাজে ওয়াই এর মানটা আমরা কোথাও বসাইতে পারতেছি না, ইকুয়ালস টু এ। তাহলে দেখো আমরা এর মান পেয়ে গেলাম। তাহলে সুতরাং এক হতে পাই এক্স ইকুয়ালস টু এর মান 5, বা এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0। একেবারে সহজ, শুধু তোমাকে একটু চিন্তা করতে হবে জিনিসগুলো নিয়ে, তখন দেখবা যে জিনিসগুলো অনেক ইজিলি পারতেছো। আচ্ছা, এরপরে আসো হচ্ছে আমাদের 3 নাম্বার, 6-এর 3। এখানে 4টা সমীকরণ দেওয়া আছে, এটা আমি একটু লিখে করে দিই। দেওয়া আছে
এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো, এটাকে আমরা নর্মাল আকারে কনভার্ট করে নিই। এক্স ইকুয়ালস টু ফোর, এটা হচ্ছে 1 নং। তারপরে ওয়াই মাইনাস ফাইভ ইকুয়ালস টু জিরো বা ওয়াই ইকুয়ালস টু ফাইভ। আচ্ছা 1 মিনিট, আমার একটা ফোন আসছে, জাস্ট 1 মিনিটের মধ্যে আমি আচ্ছা। তাহলে দেখো আমাদের এখানে 4টা সমীকরণ, 1 2 3 4, প্রত্যেকটাই সমান্তরাল সরলরেখা। 2টা আছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল, 2টা আছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল কোনগুলা বলতো, আমরা এটা চিত্রটা আমাদের রাখতে হবে। এটা ধরলাম আমরা এক্স অক্ষ, আর এইটা ধরো আমাদের ওয়াই অক্ষ। তাহলে প্রথম সরলরেখা এক্স ইকুয়ালস টু ফোর, এটা কি এক্স অক্ষের সমান্তরাল না ওয়াই অক্ষের সমান্তরাল বলো? ওয়াই অক্ষের সমান্তরাল স্যার। এইটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। কোথায় যাবে? এই যে 1 2 3 4, এরকম 4 ঘর নিয়ে অনুমান করে আমরা এই রেখাটা টানতে পারি। এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ফোর। একইভাবে ওয়াই ইকুয়ালস টু ফাইভ, ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে 5 ঘর, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস টু ফাইভ। এরপরে এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি, তাহলে 3 ঘর যাবে, 3 ঘর এই দিকে, এইটা এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি। তারপর হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মাইনাস টু, তাহলে 2 ঘর নিচে ওয়াই ইকুয়ালস টু মাইনাস টু। এই হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট চিত্র যেটা। তাহলে এখানে তুমি 4টা বিন্দু পাবা। এইটা হলো একটা বিন্দু, এটা একটা বিন্দু, তারপর এখানে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। এখন এই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমাদের লাগবে। প্রশ্নের ডিমান্ডটা কি? প্রশ্ন বলছে যে এই 4টা হচ্ছে একটা চতুর্ভুজে 4টা বাহু, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয় করতে হবে। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয় করতে হবে। সো হোয়ার ইজ দ্য কর্ণ? কর্ণ আমরা যদি এটাকে মার্কিং করি, এ বি সি ডি, 4টা বিন্দু, তাহলে আমাদের কর্ণ হবে এই যে এসি কর্ণ, বিডি কর্ণ। তাহলে যে এসি কর্ণের সমীকরণ চাইছে, দৈর্ঘ্য চাইছে, বিডি কর্ণের সমীকরণ চাইছে, দৈর্ঘ্য চাইছে। তাহলে এখন তুমি চিন্তা করো, একটা করে ধরো। এসি কর্ণ নিয়ে প্রথমে চিন্তা করো যে এসি কর্ণের এই যে এটার সমীকরণ যদি আমরা বের করতে চাই, তাহলে এটার সমীকরণ মানে আমাদের এ এবং সি বিন্দুগামী, এই কর্ণটা হচ্ছে এ এবং সি বিন্দুগামী, তাহলে এই 2টা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আর 2টা বিন্দুগামী সরলরেখার সমীকরণ যখন হবে, তাহলে আমার ফর্মুলা লাগবে কোনটা? এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এই ফর্মুলাটা আমাকে ব্যবহার করতে হবে। তারপরে তুমি চিন্তা করো, দেখো বিডি,
বিডি কর্ণের সমীকরণ যদি তুমি বের করতে চাও, কি লাগবে তোমার? বি বিন্দু লাগবে, ডি বিন্দু লাগবে। কেন? কারণ ওই যে ওই ফর্মুলাটাই, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়াই টু, ওই ফর্মুলা। তাহলে তোমার এখন দরকার কি? তোমার দরকার হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। এই চারটা বিন্দু যদি পেয়ে যাও, তাহলে এ এবং সি বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ বের করবা, দূরত্ব বের করবা, সমীকরণ পাবা, দৈর্ঘ্য পাবা। তারপর বি এবং ডি বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ বের করবা, দুটা বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ। আর দূরত্ব নির্ণয় করলে তুমি যেটা চাইছে, দূরত্ব চাইছে, ওই দূরত্বটাও পাওয়া যাবে বা পেয়ে যাবা। এখন কারো কোনো আইডিয়া আছে যে এ বিন্দু স্থানাঙ্ক আমরা বের করতে চাইলে এটা আসলে কিভাবে পাওয়া যাবে? একটু চিন্তা করো। ওয়াই অক্ষকে ছেদ করছে, এই জন্য এক্স এর মান 0 হবে, আর ওয়াই এর মান তো দেওয়াই আছে। আর আর কেউ, আর কেউ? জিরো আর 5 হবে স্যার। এক্স এর মান 0, ওয়াই এর মান 5। আচ্ছা, আমি আমি বলি এখন, শোনো। এখানে আসলে 0, 5 ওইভাবে জিনিসটা না। জিনিসটা হচ্ছে এ বিন্দুর পরিচয়টা তুমি শনাক্ত করো। আসলে এ বিন্দুটা এখানে কে? এ বিন্দু হচ্ছে দুইটা রেখার ছেদবিন্দু, দুইটা সরল রেখার ছেদবিন্দু। সেই দুইটা সরল রেখা কে কে? একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 4, এই যে এই রেখাটা। আরেকটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 5, এই রেখাটা। তার মানে এই দুইটা সরল রেখার ছেদবিন্দু, ওয়াই ইকুয়ালস টু 5, এক্স ইকুয়ালস টু 4। এই দুইটাকে সমাধান করলে তুমি এই বিন্দু স্থানাঙ্কটা পাবা। একটা ছেদবিন্দু আমরা কিভাবে বের করি? যে দুইটা সরল রেখার ছেদবিন্দু তাদেরকে সমাধান করলে আমরা সেই বিন্দু স্থানাঙ্ক পাই। এখন সমাধানের উদ্দেশ্য হচ্ছে এক্স এবং ওয়াই এর মান বের করা। কাকে কাকে সমাধান করলে এই বিন্দু স্থানাঙ্ক পাওয়া যাবে? যে দুইটা সরল রেখার ছেদবিন্দু কে কে? এক্স ইকুয়ালস টু 4, ওয়াই ইকুয়ালস টু 5। তাহলে এখন কি আলাদাভাবে আমাদের কোনো ক্যালকুলেশন দরকার আছে? নাই। তুমি এক্স এবং ওয়াই এর মান তো সরাসরি পেয়ে যাচ্ছ। এই জন্য এই বিন্দু স্থানাঙ্ক হবে 4,5। এখন তোমরা বি বিন্দু স্থানাঙ্ক বলো। একটু ভালো করে দেখো যে বি বিন্দু কোন দুইটা সরলরেখার ছেদবিন্দু। সেই দুইটা সরলরেখার এক্স এবং ওয়াই এর মান সরাসরি দেখো বি বিন্দু স্থানাঙ্ক হিসেবে চলে আসবে। -3, 5। -3,5। হ্যাঁ, -3,5। তারপর সি বিন্দু স্থানাঙ্ক কি হবে? -3 to -3, -2, -3, -2। তারপর ডি বিন্দু এক্স ইকুয়ালস টু 4 আর ওয়াই ইকুয়ালস টু 4, -2। -2। -2। তাহলে এখন তুমি যে লিখতে পারো চিত্র হতে পাই। চিত্র লিখলে এখানে আর বাংলা তেমন কিছু লিখতে হয় না সাধারণত। চিত্র হতে আমরা পাবো কি কি পাবো? ওই যে বিন্দুগুলা। এ বিন্দু হচ্ছে আমাদের 4,5, বি বিন্দু হচ্ছে -3,5, তারপর সি বিন্দু হচ্ছে -3, -2, ডি বিন্দু হচ্ছে 4,-2। এখন তোমার যা যা দরকার বের করো তো দেখি। কি কি দরকার? তোমার দরকার হচ্ছে এসি কর্ণের সমীকরণ। এসি কর্ণের সমীকরণ। তাহলে এসি কর্ণের সমীকরণ বের করার জন্য কি করবা? এই যে এ বিন্দু আর সি বিন্দু, এই দুইটা নিয়ে দুইটা বিন্দুকে আমি সরলরেখা সমীকরণের ফর্মুলা অ্যাপ্লাই করবা। তারপরে বিডি কর্ণের সমীকরণ বের করবা। আর দৈর্ঘ্য পরে বের করো, ওটা পারবা। বের করো, বের করলে এরপর আমাদের এই কনসেপ্টটা শেষ। দুইটা বিন্দুকে আমি সরলরেখা রিলেটেড কনসেপ্টটা শেষ। তারপর চলে যাবো আমরা ছেদক আকারে।
X equal one. পড়া হইলে জানাও আমার। X plus y. X plus y minus 2. পড়া হয়েছে স্যার। তার সমীকরণ বাইরে হচ্ছে প্রথমটা x minus y plus 1 equal 0, দ্বিতীয়টা হচ্ছে x plus y minus 2 equal 0. প্রথমটা কত বললা? এক্স। x minus y plus 1 equal 0. হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরেকটা আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস x, টু ইকুয়ালস টু জিরো। জি স্যার।
ঠিক আছে, good. হয়েছে স্যার। আচ্ছা, একইভাবে হচ্ছে 6-এর 4ও করতে হবে। আর কর্ণদের দৈর্ঘ্য বলতে এখন এই যে দুটা বিন্দু দূরত্ব নির্ণয় করবো না, এ থেকে সি এর দূরত্ব, বি থেকে ডি এর দূরত্ব। আশা করি এটা পারবা। এরপর চলে আসো। হ্যাঁ, বলো। স্যার এই কর্ণদের দৈর্ঘ্যটা একটু একটু করে দেন তো স্যার, দৈর্ঘ্য সমস্যা আচ্ছা, হইতেছে। একটা দেখাই দাও। তুমি প্রথমে দেখবা যে আসলে কর্ণ কারা এখানে, কে কর্ণ এখানে। চিত্র তো তুমি আঁকছো একটা রাফ, এই যে এসি কর্ণ, জি স্যার। বিডি কর্ণ। তাহলে ওই জিনিসটা লেখবা, লিখলেই দেখবা তো তোমার মাথায় চলে আসছে। তুমি লিখবা যে এসি কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস টু, দৈর্ঘ্য মানে দূরত্ব, রুট ওভার কার দূরত্ব, এই যে দেখো তুমি কি লেখছো, এসি কর্ণ লেখছো, তাহলে এ থেকে সি এর দূরত্ব। তাহলে যে জি এ বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক, এটা ব্যবহার করবা। ফর্মুলা কি, আমরা 3.1 যেটা ব্যবহার করে আসছি, শিখে আসছি, x1 মাইনাস x2, x2 হচ্ছে আমাদের মাইনাস 3, তাহলে মাইনাস মাইনাস প্লাস 3 হোল স্কোয়ার প্লাস, এইটা কি ভুল লিখছিলাম, এই বিন্দু কত, এটা 5 হবে, বি লিখছি না, এটা এই জায়গায় 5, তাহলে এটা হবে 5 মাইনাস প্লাস 2 হোল স্কোয়ার। এখানে ফর্মুলার মাইনাস, বাট এই যে মাইনাস আছে এই জন্য প্লাস হয়ে গেছে। এখান থেকে যা আসবে ওইটা অ্যান্সার হবে, বাকি তো ক্যালকুলেটর দিয়ে তুমি করতে পারবা। 4 3 জি স্যার 7, বুঝছি। 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, রুট ওভার 49 প্লাস 49, রুট ওভার 98, এখান থেকে আসবে হচ্ছে 7 রুট ওভার 2। একইভাবে বিডি কর্ণটা বের করবে, এই দুইটা বিন্দুর দূরত্ব বের করলে বিডি কর্ণ চলে আসবে। জি স্যার বুঝছি। বিডি কর্ণ রুট ওভার 98, বিডি কর্ণ বিডি কর্ণ স্যার রুট ওভার 98, 7 হ্যাঁ হ্যাঁ সেম আসবে, একই আসবে, 7 রুট ওভার 2। আচ্ছা, এরপরে 7 নাম্বার থেকে 9 নাম্বার যতগুলো আছে এই ফর্মুলার অঙ্ক, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এই সবগুলো অঙ্ককে আমরা একটা ছকের মধ্যে ফেলে শিখবো আর কি। মানে সবগুলো অঙ্ক একইভাবে আমরা শুরু করব, একইভাবে চিন্তা করব। আমি সবগুলাকে তোমাদেরকে জেনারেলাইজ করে বুঝাই দিচ্ছি, ইজিলি, সহজ লাগবে আশা করি আর কি। এবং এই কনসেপ্টটা, এটা এটা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কনসেপ্ট গুলোর মধ্যে একটা, ছেদক আকার থেকে প্রশ্ন থাকে। তোমরা ধারণা রাখতে পারো এবছর বিশেষ করে যারা এবার পরীক্ষা দিবা, তোমাদের এই 3.6 এবং 3.5 এই দুইটা থেকে একটা প্রশ্ন থাকবে খ নাম্বারের জন্য, আর 3.7 থেকে একটা থাকবে গ নাম্বারের জন্য। এবার খুব বেশি ইম্পর্টেন্ট আর কি, আহ যদি সমন্বিত প্রশ্ন হয়। এবং 3.7-এর ওইখান থেকে কঠিন প্রশ্ন থাকতে পারে, সম্ভাবনা আছে। আচ্ছা, প্রশ্ন পড়ে প্রথমত তোমাকে এই অঙ্কগুলাতে সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলবে। 7 নাম্বার, 7-এর 1, তোমরা কোশ্চেন খেয়াল করো, 7-এর 1, এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। এই কথাটুকু থেকে ক্লিয়ার যে আমাদের সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। অঙ্কগুলা একটু বুঝে নাও, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। 7-এর 2, একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো। দেখো তোমাকে সমীকরণ নির্ণয় করতে বলছে। 7-এর 3, 7-এর 4, মেইন যেটা চাইছে সরল রেখার সমীকরণ। 8, 9, যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কেই দেখো ওই জিনিসটাই বলছে, একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। ভাষাগতভাবে এদিক সেদিক থাকলেও মেইন চাইছে সরল রেখার সমীকরণ। এখন তুমি যখন বুঝতে পারলা যে আমাকে সেটা উদ্দীপক থেকে চিত্রের মাধ্যমে হোক বা সরাসরি ভাষায় লিখে হোক যে সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তখন তোমার মাথায় আসবে এটা কেমন সমীকরণ। এখানে কিন্তু অনেকগুলো আমাদের ফর্মুলা আছে। যদি তুমি কোনোভাবে বুঝতে পারো যে সমীকরণটা তোমাকে নির্ণয় করতে বলছে সেই সমীকরণটা একই সাথে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষকেই সেট করে, এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ দুইটা অক্ষকেই সেট করে, তখনই তোমার মাথায় চলে আসবে আমাকে এই সমীকরণ দিয়ে অঙ্ক করতে হবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1।
কথাটা আমি আবার বলতেছি, যদি কোনোভাবে তুমি আবিষ্কার করতে পারো যে আমাকে যে সমীকরণটা নির্ণয় করতে বলছে সেই সরল রেখাটা একই সাথে এক্স এবং ওয়াই দুটো অক্ষকেই ছেদ করে, এরকম দুটো অক্ষকেই ছেদ করে, তখন তুমি বুঝতে পারবা বা ধরে নিবা যে আমাকে এই সমীকরণ দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তুমি কিভাবে বুঝবা যে সরল রেখাটা এক্স এবং ওয়াই দুটো অক্ষকেই ছেদ করে? এটার কিছু কিওয়ার্ড আছে। সাতের অঙ্কটা দেখো, তোমাকে যখন প্রথমে বললো, সবাই খেয়াল করো, সাথে প্রশ্নটা খেয়াল করো, যে এমন একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয় হতে সমমানের যোগবোধক অংশ ছেদ করে। এই যে কথাটা বলছে অক্ষদ্বয় হতে, ক্লিয়ার যে দুটো অক্ষকেই ছেদ করে সরলরেখাটা। সাতের দুই, এখানেও দেখো ওই শব্দটা আছে অক্ষদ্বয় হতে, এটা আন্ডারলাইন করো। অক্ষদ্বয় হতে, এটা কিওয়ার্ড, মানে এটা দেখে আমরা বুঝবো যে দুটো অক্ষকেই ছেদ করছে সমীকরণ এটা। সাতের সবগুলোর ক্ষেত্রেই অক্ষদ্বয় হতে বা অক্ষ দুইটি থেকে স্পষ্টভাবে দেখো লেখা আছে। 8 নম্বরে যাও, 8 নম্বরে দেখো বলছে একটি সরলরেখার অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশ। অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশ, এই যে এই খণ্ডিত অংশ, এটা কখন থাকবে? যখন দুইটা অক্ষকে ছেদ করবে। তুমি কি বুঝতে পারতেছো যে তোমার এখানে সমীকরণটা দুইটা অক্ষকে ছেদ করছে? বোঝা যাচ্ছে এটা? জি স্যার। আটের দুইও সেম, আটের তিন। এখানেও দেখো এমন একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুগামী, এগুলা বাদ, আমার হচ্ছে মানে ওই কিওয়ার্ডটা আমরা খুঁজতেছি, এবং অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। এটা পরেই কিন্তু তুমি বুঝতে পারবা তার মানে কি দুটো অক্ষকে ছেদ করছে। এইভাবে দেখবা যে এখানে যে কটা অঙ্ক আছে তোমরা পরে এইভাবে অ্যানালাইসিস করবা, দেখবা প্রত্যেকটা অঙ্ক পরে তুমি এই তথ্যটা ক্লিয়ারলি পাবা। আমাকে যে সমীকরণ নির্ণয় করতে হবে সেটা এক্স এবং ওয়াই দুটো অক্ষকেই ছেদ করে। যখন এই দুইটা জিনিস তুমি ক্লিয়ার যে আমাকে সমীকরণ নির্ণয় করতে হবে এবং এই সমীকরণটা এক্স এবং ওয়াই দুটো অক্ষকে ছেদ করে, তখন অঙ্কটা শুরু করবা কিভাবে, যে মনে করি নির্ণেয় সরল রেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এটা হলো 1 নং সমীকরণ। এই অংশটা 7, 8, 9 সবগুলো অঙ্কের ক্ষেত্রে স্টার্টিং এটাই। মনে করি নির্ণয় সরলরেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এইটুকু কে বুঝো নাই আমাকে বলো। বুঝছি বুঝছি স্যার। স্যার। বুঝছি স্যার। আচ্ছা, এটুকু যদি বুঝে থাকো তাহলে এখন তোমার কাজ কি, কি করতে হবে? তোমার এই যে এ আর বি এই দুইটা মান বের করতে হবে, বের করে এখানে বসাই দিলে অ্যান্সার পেয়ে যাবে। এক এক অঙ্কে এক এক ধরনের তথ্য থাকবে এ আর বি এর মান বের করার জন্য। এই জায়গায় মূলত আমাদের অঙ্কগুলা ভেরিয়েশন করবে, মানে এক এক অঙ্ক এক এক রকম হয়ে যাবে। যেমন 7-1 নাম্বার, এখানে বলছে অক্ষদ্বয় হতে সমমান মানে সমান মান যোগবোধক অংশ ছেদ করে। তাহলে দুইটা অক্ষ থেকে যে অংশটা ছেদ করে, এই যে এই অংশ আর হচ্ছে এই অংশ, এই দুইটা অংশ সমান। যোগবোধক মানে দুইটাই প্লাস, তাহলে আমাদের এক্স অক্ষের নিচে যেটা, এটা হচ্ছে এখানে থাকে এই অংশটা, তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। তাহলে তুমি প্রত্যেকটা অঙ্কে এরকম একটা কন্ডিশন পাবা, সে কন্ডিশনটা লিখবা যে প্রশ্ন মতে এ ইকুয়ালস টু বি, এটাকে দিলে 2 নং সমীকরণ। এখানে আমরা একটু থামি, অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা একটু দেখি কন্ডিশন গুলা কেমন। যেমন 7-2, এখানে বলছে কি অক্ষদৈর্ঘ্য থেকে সমমানের একই চিহ্ন বিশিষ্ট, তার মানে সেম কন্ডিশন, এটাই এ ইকুয়ালস টু বি, এটাই আমাদের ব্যবহার করতে হবে। তারপরে 8 নম্বরে যাও। স্যার এটা একটু আরেকবার বুঝাই দেন। 1 নং সমীকরণ পর্যন্ত ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তারপর আমি তো জেনারেলাইজ করে বোঝানোর চেষ্টা করতেছি, তো মানে একটা অঙ্ক দিয়ে যাতে তোমাদের সবগুলো হয়ে যায়। একটু সময় লাগুক সমস্যা নাই, যেখানে বুঝবা না ওইখানে বলবা যে স্যার এখানে আবার একটু বুঝান, এখানে বুঝতে পারিনি। তাহলে প্রথম অংশটা আমরা ক্লিয়ার, আমাদের এইটুকু আমাদের ক্লিয়ার যে আমরা সমীকরণ ধরলাম। এখন আমাদের এ বির মান বের করব। এ বির মান বের করার জন্য ম্যাক্সিমাম অঙ্কে, অলমোস্ট অধিকাংশ অঙ্কে, দুই একটা অঙ্ক ছাড়া দুইটা তথ্য থাকবে। অধিকাংশ অঙ্কে
দুইটা তথ্য থাকবে, ক্লিয়ারলি বলতেছে দুইটা তথ্য থাকবে। এক নাম্বার, একটা বিন্দু দিয়ে গমন করবে, বলা থাকবে যে একটা বিন্দু দিয়ে যায়, তাহলে ওই বিন্দুটা এটাকে সিদ্ধ করবে। দুই নাম্বার, এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক তুমি পাবা, এ আর বি এর মধ্যে সম্পর্ক, সেটা বিভিন্ন ভাষায় বলা থাকবে, বিভিন্ন আঙ্গিকে বলা থাকবে, আমি দেখাই দিচ্ছি। বাট সাতের 1 নাম্বার যে অঙ্কটা, এখানে কি বলছে, এ আর বি এর মধ্যে সম্পর্ক কেমন? এখানে বলছে যে অক্ষদ্বয় হতে সমমানের যোগবোধক অংশ ছেদ করে। তাহলে অক্ষদ্বয় থেকে যে অংশটা কেটে নিচ্ছে, এই যে এ এবং বি, এই দুটো অংশ সমান, এ ইকুয়ালস টু বি। যোগবোধক বলার কারণে চিহ্ন প্লাস। যদি বলতো বিয়োগ বোধক, তাহলে যে কোনো একটার আগে মাইনাস দিতে হতো। কন্ডিশনটা বুঝতে পারছো? অক্ষদ্বয় জি হতে স্যার, বুঝতে পেরেছি। সমমানের যোগবোধক অংশ ছেদ করে, তাহলে অক্ষদ্বয় থেকে কর্তিত অংশ আমাদের একটা হলো এ আর একটা হলো বি, তাহলে এই দুটা সমান, এই জন্য সমান চিহ্ন দিলাম। যোগবোধক, এই জন্য প্লাস। এর এর কাজটা কি? এই যে আমাদের যে এবির মধ্যে সম্পর্ক থাকবে, এর কাজ কি? এর মাধ্যমে আমরা এ অথবা বি যে কোনো একটা দূর করে দিব। তাহলে আমরা সুতরাং এটাকে দাও 2 নং, সুতরাং 1 হতে পাই আমরা লিখতে পারি এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়ালস টু 1, এটা লেখা যায়। এটাকে দিলাম 3 নং সমীকরণ। এরপরে ওই যে বলছি যে একটা বিন্দু সবসময় দেওয়া থাকবে যে বিন্দু দিয়ে যায়, এখানে বিন্দুটা কত? বিন্দুটা, প্রশ্ন দেখো, 3,3 3,3, 3,3 যে যা 3,3 বিন্দুগামী, বিন্দুগামী। সুতরাং, আর ওই যে আমরা এর আগে অঙ্ক করতে গিয়ে বললাম যে বিন্দুগামী বললে কাজ একটাই, কি কাজ সেটা? সিদ্ধ করে সিদ্ধ মান করে, হ্যাঁ। মিশিয়ে দিই। এটা যেখানেই আসুক, যে অধ্যায়ে আসুক, জ্যামিতিতে আসুক, ত্রিকোণমিতিতে আসুক, বা অন্য যে সৃজনশীলের মধ্যে তোমাকে এই কথা বলবে, তোমার কাজ ওইটাই, সিদ্ধ করবে। তাহলে এক্স এর পরিবর্তে 3 ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই এর পরিবর্তে যেখানে ওয়াই ওখানে বসবে 3 ডিভাইডেড বাই বি এর জায়গায় তো আমরা অলরেডি এ বসাইছি, ইকুয়ালস টু 1। লসাগু করো, লসাগু করলে নিচে এ, উপরে হবে 3 + 3 ইকুয়ালস টু 1, বা এ ইকুয়ালস টু 6। তোমার কিন্তু এ বির মান বের করা মেইন কাজ, এ পেয়ে গেছো। আর 2 নং থেকে তুমি সাধারণত বি এর মানটা পাবা। এখানে এ ইকুয়ালস টু বি, তাহলে বি ইকুয়ালস টু 6। সুতরাং নির্ণয় সমীকরণ এ বির মান বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে। x/6 প্লাস y/6 ইকুয়ালস টু 1, বা x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6। শেষ। এই অঙ্কটা আসছিল। তোমাদের আসছিল? জি স্যার, এরকম একটা অঙ্ক আসছিল। হ্যাঁ, এই জায়গা থেকে প্রশ্ন থাকে আর কি। নাফিস, কি অবস্থা? তুমি বুঝতে পারতেছো? তুমি তো আজকে ফার্স্ট আমার ক্লাস করতেছো। জি স্যার, বুঝেছি স্যার। আচ্ছা, আরেকটা অঙ্ক আমরা দেখবো এই জায়গা থেকে। এটা ধরো হচ্ছে 9-4, 9-4, 5-6, মূলত এই কয়েকটা অঙ্ক একটু বেশি ইম্পর্টেন্ট। ওই পাশ থেকে 8-এর 3-4, এগুলা সবগুলার করা মানে রেকর্ডেড ক্লাস আছে আমার, ওই ক্লাসগুলো আমি দিয়ে দিব। আমি তোমাদের কনসেপ্টটা বুঝাই দিই। যে অঙ্কটা তোমরা আটকে যাবা ওইখান থেকে দেখবা, ওই কোশ্চেন নাম্বার দেওয়া আছে, কোন ভিডিওতে কত নম্বর অঙ্ক আছে সবই মানে লেখা আছে। 9-4, প্রশ্ন পড়ো। একটা সরল রেখা 1,4 বিন্দু দিয়ে যায়। আচ্ছা, গেল। তাহলে এই বিন্দুটা ওই সরল রেখাকে সিদ্ধ করবে, এটা আমাদের মানে এটাই আমরা জানি। অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সৃষ্টি করে। এই যে অক্ষদ্বয়ের সাথে, এই কথাটা বা এই কিওয়ার্ডটা দেখেই আমরা বুঝে ফেলছি এই সরল রেখাটা দুইটা অক্ষকে ছেদ করে। সরল রেখাটা সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা ওই যে শুরু করবো কিভাবে মনে করি। নির্ণয় সরল রেখা, সমীকরণ x/a + y/b = 1। x/a প্লাস y/b ইকুয়ালস টু 1, এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। প্রশ্ন মতে তুমি চাইলে বিন্দুগামী যে কথাটা, এটাও আগে ব্যবহার করতে পারো, অথবা কন্ডিশনটা আগে বের করতে পারো, মানে যেটাই, ওই দুইটা শর্ত আমাদের এখন ব্যবহার করতে হবে।
তাহলে প্রশ্ন মতে এখন দেখো তোমার এ আর বি এর মধ্যে সম্পর্কটা তুমি কিভাবে পাবা। তোমাকে বলছে এখানে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সৃষ্টি করে। তাহলে তোমার সরলরেখাটা কিন্তু এরকম, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল 8, এটাই হচ্ছে আমাদের এখানে শর্ত বা কথা। তাহলে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে প্রশ্ন মতে এই ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কি লিখতে পারবো তোমরাই বলো। হাফ ইন্টু এবি। হ্যাঁ এক্স্যাক্টলি, হাফ ইন্টু এ বি, এটা ইকুয়ালস টু হচ্ছে 8। তাহলে এ বি ইকুয়ালস টু 8 × 2 = 16। এখানে তুমি তুমি পাবা এ ইকুয়ালস টু 16 / বি। এই যে এ বির মধ্যে আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের 2 নং। এখন 2 নংটা 1 নংয়ে ব্যবহার করে নাও, তারপরে বিন্দু বসাও, সেটাও করতে পারো। সুতরাং 1 হতে পাই x/a, এ কে আমরা রিপ্লেস করে দিব, এটা হবে 16/b প্লাস y/b = 1। আমরা জাস্ট এই ভগ্নাংশটাকে উল্টাই দিব, আর কিচ্ছু করবো না এখানে, কোনো মানে লসাগু টসাগু কিচ্ছু করার দরকার নাই, এভাবে রেখে দিব। তাহলে আমাদের হবে x/b/16 প্লাস y/b = 1। এটাকে রেখে দাও 3 নং সমীকরণ। এখন ওই যে বিন্দু দিয়ে যাবে যেটা, ওই বিন্দুটা আমরা এখানে বসায় তারপরে লসাগু করব। বিন্দুটা কি? বিন্দু হচ্ছে 1, 4। 1,4, যা 1,4 বিন্দুগামী। তাহলে এই বিন্দুগামী যদি হয়, x এর পরিবর্তে 1, সামনে শুধু b থাকবে, b/16 প্লাস y এর পরিবর্তে 4, 4/b = 1। লসাগু করো, লসাগু হবে 16b, 16 16 চলে যাবে, তাহলে b² প্লাস bb চলে যাবে, 4 × 64 = 1, বা b² প্লাস 64 = 16b। এখন ওই যে মিডিল টার্ম বা যেটা আসে আর কি, বি এর মান বের করা, b² - 16b প্লাস 64 = 0। এইখান থেকে আমরা b² - 2 × b × 8 প্লাস 8² = 0, b - 8 হোল স্কোয়ার = 0। সুতরাং b = 8। তাহলে এর মান কত? a = কোথায়? এই যে 2 নং, 16/8, 16/b হচ্ছে 8 = 2। এখন এই b পেয়ে গেছো, a পেয়ে গেছো, এই মানটা কোথায় বসাবা? সমীকরণে 1 নং সমীকরণে বসাবা। বসাই দাও, বসাই দিয়ে যেটা আসবে অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 স্টার অঙ্ক। হ্যাঁ, তোমাদের এই যে কলেজের পরীক্ষায় 9-এর 4, 5, 6 এই 3টা অঙ্ক থেকে, এখান থেকে দিলে মানে 7 থেকে 9 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে এর মধ্যে কলেজের পরীক্ষায় যদি দেয় তাহলে এই 3টা থেকে একটা দিবে। হ্যাঁ, জাহাঙ্গীর স্যার 3 স্টার দিয়ে দিস। কলেজের পরীক্ষা তো সহজ, কলেজের পরীক্ষা নিয়ে আসলে চিন্তা ভাবনা করে তেমন কিছু নাই, ওর চিন্তা করতে হবে বোর্ড পরীক্ষা নিয়ে। স্যার হয়েছে তো। আচ্ছা, তোমাদের কি বেশি হয়ে যাচ্ছে, পড়া বেশি হয়ে যাচ্ছে কিনা? স্যার টাইপ 4 পর্যন্তই থাকুক স্যার, এই ডি কমপ্লিট করি। টাইপ 4 না, তোমাদের বাড়ির কাজটা একটু বাড়াই নিতে হবে। 10 পুরো অধ্যায়, পর্যন্ত স্যার। পুরো অধ্যায়টাই নিতে হবে একেবারে 17 পর্যন্ত।
এরপরে যেগুলো আছে তার মধ্যে কঠিন তেমন কোনো কনসেপ্ট নাই, দুই একটা অঙ্ক হয়তো আটকে যাবা। এগুলো সবগুলা রেকর্ডেড ক্লাস আছে। কালকে আহ, কালকে তো আমি ক্লাস নিব না, কালকে আমার ইসে ক্লাস আছে, ন্যাশনাল স্টুডেন্টদের ক্লাস নিব। এরপরে